সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেল মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা অসাধারণ লেটেস্ট কোরিয়ান সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে টু কুল টু কিল। তো যাক, সিনেমাটি আমি যখন বাংলায় ট্রান্সলেট করার জন্য একটা হিন্দি এক্সপ্লেন দেখি, তখন আমার কাছে প্রথমে মনে হয়েছিল সিনেমাটিকে আদৌ সিলেক্ট করা ঠিক হবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন 2-4 মিনিট পার হয়ে যায় তখন আমার কাছে মনে হয় শালার এরকম একটা কনসেপ্ট কিভাবে তৈরি করলো। যাই হোক, এটা কিন্তু কমেডি সিনেমা, তবে তারপরে এখানে রয়েছে রোমান্স, এর সাথে সিরিয়াসনেসও রয়েছে। এবং অ্যাকচুয়ালি এটা যে জাস্ট তুমি এক্সপ্লেন দেখে তারপর আর সিনেমাটি দেখবে না এরকম একটা সিনেমা নয়। সিনেমাটি যথেষ্ট এনজয় করার মতো, মানে কুম্ফু হাসেল যে সিনেমাটা আমরা দেখেছিলাম, তোমরা হয়তো অনেকেই মনে করতে পারবে চাইনিজ একটা কুম্ফুর সিনেমা, সেটা যেমন ফানি ছিল তার সাথে ইমোশনও ছিল, সেরকম একটা সিনেমা হচ্ছে এটি। পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো কথা না বেড়ে চলো আমরা সিনেমাটির কাহিনীতে চলে যাই। এই সিনেমাটিকে দক্ষিণ কোরিয়ার 2022 সালের সবচেয়ে বেস্ট কমেডি মুভির স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা গন দা ডনকে দেখি, মানে সে হচ্ছে এই সিনেমার একটা মাফিয়া, অনেক বড় একটা মাফিয়া। তো সে সমুদ্রে তার শত্রু একটা বিল্ডিং ধ্বংস করতে এসেছিল, মানে তার ধারণা ওখানে তার শত্রু রয়েছে। তো সে তার দলবল নিয়ে যখন সেখানে আসে ওই বিল্ডিংটা বোম দিয়ে ধ্বংস করার জন্য, তখন আমরা দেখি ওই বিল্ডিং এ কার্ল নামে একটা অ্যাসাসিন, মানে ভাড়াটে খুনি রয়েছে, যে স্নাইপার নিয়ে লুকিয়ে গন দা ডনকে মারার জন্য এসেছিল। কিন্তু কার্লের মাথায় ছিল না যে গন দা ডন আবার ওকে মারার জন্য ওই বিল্ডিং এ বোম সেট করে রেখেছে। তো যাই হোক, গন দা ডনও করে কি তার শত্রু বিল্ডিং ধ্বংস করার জন্য ব্লাস্ট করে দেয়, আবার ওদিকে কার্লও করে কি গন দা ডনকে মারার জন্য গুলি করে। মানে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, গন দা ডন তো এসেছে তার শত্রু বিল্ডিং ধ্বংস করতে, আবার কার্লও এসেছে গন দা ডনকে মারার জন্য, বাট ওর আইডিয়াও ছিল না যে বিল্ডিংটা ধ্বংস করতে গন দা ডন এখানে আসবে। তো যাই হোক, গন যখন বিল্ডিংটা ধ্বংস করে দেয় তখনই কার্ল হলো গুলি করেছিল। তো ওই গুলিটা মিস হয়ে গন দা ডনের কান টাচ করে চলে যায়। তো যাই হোক, এরপর সিন শিফট হয়, আমরা দেখি গন দা ডন হসপিটালে গিয়েছে সেই কার্লকে দেখার জন্য। অ্যাকচুয়ালি হয়েছে কি, গন দা ডন এখানে মনে করেছে সে তার শত্রুর বিল্ডিং ধ্বংস করেছে, কিন্তু ওই বিল্ডিং এ হয়তো কোনো ওয়ার্কার ছিল, তো সে হয়তো তার ওই ব্লাস্টে ফেসে গিয়ে আহত হয়েছে। মানে গন দা ডন ভিলেন হলেও বা মাফিয়া ডন হলেও তার মনটা মোটামুটি অনেক ভালো ছিল। তার ইচ্ছা সে শত্রুকে মারবে, কিন্তু হুদাই কোনো সাধারণ মানুষকে মারবে না। আবার এদিকে ওই কার্ল কিন্তু এত আহত হয়েছে যে সে কথা বলতে পারছে না, এমনকি ডক্টর বলে কিছুদিনের মধ্যে সে অন্ধ হয়ে যেতে পারে। তো গন দা ডন যখন এটা শুনে তার অনেক খারাপ লাগে যে তার জন্য একটা সাধারণ ওয়ার্কারের এই অবস্থা হলো। তো সে ডক্টরকে বলে ওর ভালো মতো খেয়াল রাখবে এবং যত টাকা লাগে আমি দেবো। তো কার্ল কিন্তু এইসব শুনছিল। আর তখনই গন দা ডনের ম্যানেজার আসে এবং বলে, স্যার আপনার কানে কিন্তু ইটের সুরকি লাগেনি, পিস্তলে গুলি লেগেছে এবং আমরা একটা বুলেটের কাভারও পেয়েছি, এবং আমি জানতে পেরেছি আপনার শত্রু আপনাকে মারার জন্য কার্ল নামের একটা ভাড়াটে খুনিকে পাঠিয়েছিল। তো এখানে গন দা ডন এবং গন দা ডনের লোক তারা কখনোই কার্লকে দেখেনি, কার্ল নামের লোকের নামও শোনেনি, এমনকি তারা জানেও না যাকে ওয়ার্কার মনে করে ওরা নিয়ে এসেছে এখানে চিকিৎসা দিচ্ছে সেই কার্ল, সেই মাফিয়া গন দা ডনকে মারতে এসেছিল। তার তখনই আমরা দেখি কার্ল তার হাত দিয়ে গুলির মতো ইশারা করছে। আর আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ম্যানেজারকে ইন্ডিকেট করছে, মানে ডনের যে ম্যানেজার তাকে ইন্ডিকেট করছে, কিন্তু এটা কেউ বুঝতে পারে না। উল্টো ম্যানেজার বলে বেটা তোর খেয়াল রাখ, আর তারপর ওকে ব্যথাটাতে দিয়ে সেখান থেকে চলে যায়। আবার এদিকে আমরা দেখি গন দা ডন তো খেপে গিয়েছে, সে যেভাবেই হোক কার্লকে হত্যা করতে চায়। আর তারপর আমরা দেখি সে যায় একটা সিনেমার সেটে, যেখানে একটা মুভির হিরোইন ছিল আর তার সাথে ছিল তার ভাই মিলান, সে আবার সিনেমার ডিরেক্টর। তো গন দা ডন বলে তোদের সিনেমা আমি প্রোডাকশন করেছি, এত টাকা খরচ করেছি, কিন্তু সেই সিনেমা ফ্লপ হয়েছে। এই সিনেমাও যদি ফ্লপ হয় তাহলে কিন্তু তোদের খবর আছে, আমাকে টাকা ফেরত দিবি, নয়তো তোর বোনকে আমি বিয়ে করব। তো মিলান তো তার বোনকে মাফিয়ার সাথে বিয়ে দিবে না, কিংবা অ্যাক্ট্রেসও বিয়ে করবে না। তো এই জন্য মিলান বলে আমি তোমার সব টাকা সময় মতো দিয়ে দেবো, জাস্ট একটু সময় দাও। আর তখনই একটা গুলির আওয়াজ হয়। গন দা ডন তো ভয় পেয়ে একেবারে মুতে দেয় এবং সে মনে করে আবার কাল হামলা করেছে তাকে মারতে, কিন্তু অ্যাকচুয়ালি মুভি সেটের একটা বেলুন ফেটেছিল। মানে আমি তোমাদের যেমন বলেছি এটা কিন্তু একটা কমেডি সিনেমা, অ্যাকচুয়ালি এক্সপ্লেন তো শর্টকাটে বলে দিচ্ছি, কিন্তু সিনেমাটার ভেতরে অনেক রস এবং মজা রয়েছে। তো যাই হোক, এই ঘটনা যখন ঘটে তখন ওই অ্যাক্ট্রেস বুঝতে পারে, মানে ওই নায়িকা বুঝতে পারে গন দা ডন মানে এই মাফিয়া কার্লকে অনেক ভয় পায়। আর এই জন্য সে গন দা ডনকে বলে আমি কার্লকে চিনি আর সে আমার অনেক বড় ফ্যান। আর গন দা ডন তখন বলে ঠিক আছে তাহলে আমার সাথে ওকে একবার দেখা করিয়ে দাও, আমি তোমার সব টাকা মাফ করে দেবো। মানে অ্যাকচুয়ালি গন দা ডন দেখতে যাচ্ছে যে কার্ল কতখানি ভয়ঙ্কর এবং ওর সাথে নেগোশিয়েট করা যায় কিনা। তো যাই হোক, নায়িকা রাজি হয়ে যায়, কিন্তু এখানে সে নিজেও জানে না কার্ল কে, দেখতে কেমন এবং কোনো আইডিয়াই নেই। তো এটা দেখে ওর ভাই মিলান ভয় পেয়ে যায়, বলে তুই এটা কি বললি, তুই জানিস ওরা কে, এখন আমরা কার্লকে কই থেকে নিয়ে আসবো, গন দা ডন তো আমাদের মেরে ফেলবে। তখন নায়িকা বলে দেখো, গন দা ডনকে কার্লের সাথে মিট করানোর যে কথাটা আমি বলেছি, এতে কি হয়েছে, আমরা কিছুদিন সময় পেয়েছি, আর এই সময়ের মধ্যে আমরা আমাদের সবকিছু গোছগাছ করে এই দেশ থেকে পালিয়ে যাব। আর যদি না পারি, কোনো একজনকে ভাড়াটে খুনি বানিয়ে কার্ল বানিয়ে ডনের সামনে নিয়ে যাব। আর ওরা যখন এই কথা বলছিল তখনই বাইরে একটা ছেলে আসে, আর এই ছেলেটার অনেকদিন ধরে সিনেমার নায়ক হওয়ার শখ। তো তার নাম হচ্ছে চ্যাং। তো ও যখন এসে কাকুতি মিনতি করে তখন নায়িকার মাথায় একটা আইডিয়া আসে, সে বলে তোমাকে আমি সিনেমার নায়ক বানাবো এবং আমার সাথেই তুমি নায়কের অভিনয় করবে, আর ওই সিনেমাতে তোমাকে একটা ভাড়াটে খুনির রোল প্লে করতে হবে, আর তোমার নাম হবে হচ্ছে কার্ল। তো আসার সাথে সাথে এরকম একটা চরিত্র পাওয়ার পর, নায়ক হওয়ার পর চ্যাং তো অনেক খুশি হয়ে যায়। আর চ্যাংকে কিন্তু এখানে আমাদের অনেক সহজ সরল দেখানো হয়েছে। তো যাই হোক, এরপর ওরা দুই ভাই বোন করে ওকে বোকা বানায় এবং ওরা বলে তোমার অ্যাক্টিং কিন্তু একেবারে পুরোপুরি রিয়েল হবে, কোথাও ক্যামেরা দেখতে পাবে না, ক্যামেরা জায়গায় জায়গায় লুকানো থাকবে, যাতে সিনেমাটা সত্যিকারের মনে হয় এবং এখানে কোনো
কোনো স্ক্রিপ্ট ডায়লগও থাকবে না, তোমাকে কেউ কিছু শেখাবে না, একবারে পুরো ওখানে টেকিং নিতে হবে, সবকিছু রিয়েল এবং লাইভ হবে আর কি। এবং যখন যে সিচুয়েশন হবে তোমাকে সেই সিচুয়েশন অনুযায়ী ডায়লগ নিজে থেকেই বলতে হবে। তো এগুলো শুনে চ্যাং তো আরো খুশি হয়ে যায়। আর ডিরেক্টর তখন বলে, দেখো এই ধরনের সিনেমা পৃথিবীতে এর আগে কখনোই তৈরি হয়নি এবং এই সিনেমা তোমাকে সর্বকালের সেরা একটা অভিনেতা বানাবে। তো আমাদের চ্যাং তখন আরো খুশি। তো যাই হোক, এরপর ডিরেক্টর চ্যাংকে আরো খুশি করার জন্য বলে, এই সিনেমাতে তুমি যেমন সম্মান পাবে এর সাথে তুমি টাকাও পাবে, অনেক অনেক টাকা, তুমি গাড়ি বাড়ি নিয়ে চলবে, সাংবাদিকরা এসে তোমার ইন্টারভিউ নেবে, তোমার হাজার হাজার ফ্যান ফলোয়ার থাকবে। তো চ্যাং তখন বলে, আমি এই সিনেমার জন্য যে কোনো কিছু করতে পারি, আমাকে খালি বলুন কবে থেকে শুরু করতে হবে। তো তখন ডিরেক্টর বলে, কালকে থেকেই তোমার শুটিং শুরু। তো যাই হোক, আমরা দেখি পরদিন তারা করে কি আমাদের চ্যাং মানে কলুর বলদকে গন্ধ ডনের কাছে নিয়ে যায়। তো ওখানে মিলন করে ওকে স্টোরি বলে যে তোমার এখানে সিনটা কি। তো এখানে চ্যাং এর সিন হচ্ছে, সে হচ্ছে একটা অনাথ, তাকে একটা ইতালিয়ান ফ্যামিলি ছোটবেলাতে অ্যাডপ্ট করেছিল এবং সেই ইতালিয়ান ফ্যামিলি ছিল একটা মাফিয়ার, সেখান থেকেই সে বড় ধরনের একটা মাফিয়া হয়েছে বা ভাড়াটে খুনি হয়েছে। এবং ওকে বলে দেয়, তুমি যখন ভেতরে ঢুকবে তখন থেকে তোমার শুটিং শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে কাট না বলবো সেই পর্যন্ত অ্যাক্টিং চালিয়ে যাবে। তো ওকে এরকম 7-5 বুঝে গন্ধা ডনের কাছে নিয়ে যাওয়া হয়। তো ওদিকে গন্ধা ডনও জানতো কাল আসবে, ওর সাথে মিটিং করতে হবে, আর গন্ধা ডনের যত লোক ছিল তারা তো রেডি হয়েছিল কাল ঢুকলে ওকে মেরে ফেলবে। তো আমরা দেখি চ্যাং সেখানে গিয়ে সেই লেভেলের একটা পার্ট নিয়ে যায় এবং খুব অদ্ভুত আচরণ এবং ওভার অ্যাক্টিং করে এবং এমন এমন অ্যাক্টিং করে সবাই বিশ্বাসই করে নেয় যে এটাই কাল, কোনো ডর ভয় নেই, এত ফ্রিকুয়েন্টলি বসের সামনে এরকম করছে। আর তখন গন্ধা ডন জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে? চ্যাং তখন বলে, ডিরেক্টর তো এটা আমাকে বলে দেয়নি। আর সে বলে, না আমি এটা জানি না, তবে তোমাকে আমি মেরে ফেলবো। আর তারপর চ্যাং করে কি তার নকল গান বের করে এবং গন্ধা ডনকে ধরে ফেলে এবং হয় কি ও গন্ধা ডনকে পিস্তল থেকে পেছাতে পেছাতে জানালার কাছে চলে যায়, আর জানালা ছিল খোলা, ও করে কি পেছন দিয়ে পড়েই যায়। তো এতে কি হয়, মানে সিনেমাতে যে ধরনের সিন হয় সেরকম একটা সিন হয়ে যায়। তো যখন বাইরে আসে তখন ডিরেক্টর বলে, বাহ তুমি তো সেই লেভেলের অ্যাক্টিং করেছো। কিন্তু তখনই ডনের ম্যানেজার আবার আসে এবং কালকে মানে আমাদের চ্যাংকে আবার ডাকে। আর তখন ডিরেক্টর পড়ে যায় বিপদে। আর সে করে কি চ্যাংকে আবার বলে, তোমার শুটটা ভালো হয়নি, তোমাকে আবার সব রিপিট করতে হবে, তুমি নতুন করে আবার সব অ্যাক্টিং শুরু করো। তো এরপর যখন আমাদের চ্যাং আবার ভেতরে ঢোকে, সে করে কি আগে যা যা করেছে ঠিক সেভাবে একই কাজ আবার করে। তো এবার গন্ধা ডন মনে করে এই শালা মনে হয় পাগল, তবে তারপরে ওর সাহস দেখে মনে হয় কাজেও লাগতে পারে। তো এই জন্য ডন ওকে অফার করে, তুমি আমার টিমে জয়েন করো। তখন আমাদের চ্যাং বলে, আমি আমার মালিকের বিশ্বাস ভাঙতে পারবো না, আমি অনেক বিশ্বস্ত আর আমার মিশন হচ্ছে তোমাকে মেরে ফেলা। তো এরপর চ্যাং আবারও নকল গান দিয়ে ডনকে ধরে ফেলে, কিন্তু ডনরা তো ধাওয়ার মাল, সে বুঝতে পারে এটা তো খেলনা পিস্তল। তো ডন তখন বলে, তুই কি আমাকে নকল গান দিয়ে ভয় দেখাচ্ছিস? তখন চ্যাং করে কি, নকল গান মানে এটাতে গুলি করলে তোরা সব শেষ হয়ে যাবে। আর চ্যাং করে কি ওদেরকে গুলি করতে যায়। আর ডিরেক্টর তখন বুঝতে পারে শালার ভেতরে তো ঝামেলা হবেই, চ্যাংও মরবে আমিও মরবো। আর সে করে কি কাট বলে ভেতরে চলে আসে। তো এর ফলে যেটা হয়, চ্যাং থেমে যায়, মানে কাট বলেছে ডিরেক্টর। তো এই সুযোগে সে করে কি চ্যাংকে বাইরে নিয়ে আসে এবং বলে, দেখো এই সিনে তোমার ডনের সাথে বন্ধুত্ব করতে হবে, নয়তো সে তোমাকে মেরে ফেলবে। আর তুমি যদি মারা যাও, নায়ক যদি মারা যায়, সিনেমা হবে কিভাবে? তো এবার তুমি ডনের কাছে যাবে এবং ডন যদি প্রস্তাব দেয় একসাথে কাজ করার জন্য, তুমি রাজি হয়ে যাবে। তো চ্যাং করে কি এরপর আবার ভেতরে যায়। ডন যখন প্রস্তাব দেয় আমার সাথে কাজ করবে, সে বলে, হ্যাঁ আমি আপনার সাথে অবশ্যই কাজ করব। তো এদিনকার মতো সিন এখানে শেষ। কিন্তু ম্যানেজারের মানে ডনের যে ম্যানেজার, তার ডিরেক্টরের উপর সন্দেহ হয় এবং জিজ্ঞেস করে, তুই যে কালকে এনেছিস সবই ঠিক আছে আনছিস, কিন্তু তুই যখন পরে ভেতরে আসলি তখন কাট বলে আসলি কেন? তখন ডিরেক্টর বলে, কার্লের আসলে শর্টকাট নাম হচ্ছে কাট, আর এই কারণে তাকে আমি কাট বলেছি। আর যে ইতালিয়ান ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেছিল, দত্তক করেছিল, তারা তাকে অনেক বড় একটা ইতালিয়ান নাম দিয়েছিল, কিন্তু অত বড় নাম আমি বলতে পারি না, এই জন্য আমি কাট বলি। তখন ডিরেক্টর পড়ে যায় আরেক ফ্যাসাদে। ম্যানেজার তখন বলে, আরে কালকে তো আমার একটা ইতালিয়ান পার্টির সাথে অস্ত্র ডিলিং এর মিটিং আছে, আর আমার এখানে তো ইতালিয়ান ভালো করে বলতে পারে না, তো যেহেতু কাল ইতালিয়ান জানে তাহলে আমি ওকে সাথে নিয়ে যাব, ও আমাকে সব ট্রান্সলেট করে দেবে। তো ডিরেক্টর তো ভয় ভয়ে রাজি হয়ে যায়। আর বাসায় এসে সে বোনকে সব বলে এবং বলে যে চ্যাংকে কিছু ইতালিয়ান শেখাও, নাইলে কিন্তু আমরা মার্ডার হয়ে যাব। তো এরপর করে কি চ্যাংকে দুই একটা ইতালিয়ান ওয়ার্ড শেখাতে শুরু করে এবং ওকে কাহিনীটা বুঝিয়ে যায় যে যে কোনো ভাবে তুমি যা পারো ইতালি বলে সেখান থেকে তুমি চলে আসবে, তোমার সিন হচ্ছে ওখানে জাস্ট ট্রান্সলেটর হওয়া এবং যান বাঁচিয়ে চলে আসা। তো ওকে যখন ইতালিয়ান শেখাতে যায় তখন ওরা দেখতে পায় যে ও আগে থেকে ইতালিয়ান জানে। তো এরপর তোরা আরো খুশি হয়ে যায়, সোনার উপর সোহাগা। তো পরের দিন আমরা দেখি রেডি হয়ে ক্যাফেতে যায় আমাদের কার্ল ম্যানেজারের সাথে, মানে আমাদের চ্যাং। তো ম্যানেজার সেখানে ইতালিয়ান ক্লায়েন্টের সাথে গানের ডিল করতে গিয়েছিল। তো চ্যাং ম্যানেজারের সাথে গিয়েই বলে, দেখো দরজার পেছনে মেশিন লাগানো রয়েছে যাতে ভালো মতো পুরো রুমে শুট করা যায়। তো ম্যানেজার এটা শুনে তো ভয় পেয়ে যায়, সে মনে করে চ্যাং হয়তো মেশিন গান সেট করে এসেছে যাতে পুরো রুমে বিপদে পড়লে শুট করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টর চ্যাংকে বলেছে যে ক্যামেরা দরজার ওখানে রেখেছি যাতে পুরো রুম কভার করা যায়, তুমি ওখানে ভালো মতো অভিনয় করো। মানে হয়তো তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে। আমাদের চ্যাং তো এখনো সিনেমার মধ্যে রয়েছে, ও তো আর বাস্তবের মধ্যে নেই। তো যাই হোক, এরপর ক্লায়েন্ট আসে ইতালিয়ান ক্লায়েন্ট, আর সে টাকা দিয়ে পিস্তল চায়। তো চ্যাং এর দায়িত্ব ছিল ওই পিস্তলের বক্সটা নিয়ে আসবে। তো সে করেছে কি পিস্তলের বক্সটা নিয়ে এসেছে এবং পিস্তলের বক্স যখন খোলায় তখন দেখা যায় ভেতরে কোনো পিস্তল নেই। তো চ্যাং বলে, দেখো পিস্তলটা অনেক ভারী ছিল তাই আমি এটা সরিয়ে রেখেছি, কারণ এটা যখন এডিট করা হবে তখন ভিএফএক্স করে পিস্তলটা লাগিয়ে দেওয়া যাবে, কিন্তু এত ভারী পিস্তলটা আনা একটা ঝামেলা না। মানে আমি আবারও বলছি, চ্যাং তো সিনেমাতে রয়েছে। তো করে কি ওর
মিছামিছি পিস্তল গান লোড করে গুলি চালাতে শুরু করে। ওর ধারণা ভিএফএক্স করে পিস্তল লাগিয়ে দেবে। তো এদিকে সবাই ভাবে যে শালা কি পাগল নাকি, আর ক্লায়েন্ট তখন রেগে যায় এবং বলে তোরা কি পাগল, আমার সাথে পাগলামি করতে এসেছিস। আর ফায়ারিং শুরু হয়ে যায় এবং দুই পাশে গোলাগুলি শুরু হয়। তো চ্যাং এর কিন্তু আইডিয়াও ছিল না এগুলো আসল পিস্তল, এবং ওর ধারণা এখানে শুটিং চলছে। এবং চ্যাং করে কি শুটিং এর অংশ হিসেবে ও যে পিস্তলটা এনেছিল মানে বিক্রি করার জন্য, সেই পিস্তলটা এনে গুলি করা শুরু করে। তো এতে কি হয়, ইতালিয়ান সবগুলো পালিয়ে যায় এবং আমাদের চ্যাং এর ভাগ্য ভালো যে ওর কোনো গুলি লাগে না, কিন্তু ইতালিয়ানরা পালিয়ে যায়। আবার এদিকে ম্যানেজার যখন ব্রিফকেস খোলে সে দেখে যে ইতালিয়ান ক্লায়েন্ট যে টাকাগুলো দিয়েছে সেগুলো সব জাল টাকা ছিল। তো তার তখন মনে হয় কাল কি তাহলে আগে থেকেই জানতো যে এগুলো সব নকল টাকা, আর এই জন্যই কি ইচ্ছে করে পিস্তল আনেনি, ডিল হতে দেয়নি। তো ম্যানেজার এসে সব ডনকে বলে। তো ডন তো খুব খুশি হয়ে যায় আমাদের চ্যাং বা কার্লের উপর, মানে ওরা তো কার্ল হিসেবে জানে, এবং ডন বলে ওর উপরে এক্সট্রা নজর রেখো, অনেক চালাক এবং অনেক কাজের। এরপর আমরা দেখি চ্যাং আসে ডিরেক্টরের কাছে এবং বলে আজকে আমি সেই লেভেলের একটা শুটিং করেছি, তুমি এই শুটিং এর ফুটেজ আমাকে দাও, আমি অনেক ভালো একটা অ্যাকশন করেছি, আমি একবার দেখতে চাই। তো ডিরেক্টর এগুলো কই থেকে দেবে, ডিরেক্টর কি এগুলো ভিডিও করেছে? সে উল্টো বলে দেখো তুমি যদি সিনেমা পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে যদি তোমার ফুটেজ দেখো তাহলে তো তুমি অমনোযোগী হয়ে যাবে, তুমি তোমার কাজে ফোকাস করো, এগুলো পরে দেখবে। তো এরপর ডিরেক্টর করে কি ওকে বিশ্বাস করানোর জন্য বলে যে তোমার একটা রোমান্টিক সিন রয়েছে, এর জন্য তোমাকে রেস্টুরেন্টে যেতে হবে। তো এরপর আমরা দেখি রেস্টুরেন্টে গিয়ে ওর বোনের সাথে চ্যাং এর একটা ছোট্ট ভিডিও শুট করায়, আর তারপর চ্যাংকে সেটা দেখায়। আর তখন চ্যাং বলে বাহ সেই তো হয়েছে, এবং চ্যাং মনে করে সবকিছু তাহলে ঠিক আছে, কিন্তু ম্যানেজার আবার লুকে এই সবকিছু দেখে ফেলে। মানে ডন তো বলেছে ওকে খোঁজ খবর রাখতে, মানে আমাদের যে চ্যাং মানে আমাদের যে নকল নায়ক তার বাপ মা চ্যাং এর সাথে দেখা করতে এসেছে। তো চ্যাং সেখানে ছিল না, তো ওখানে আমাদের নায়িকা ছিল। তো চ্যাং এর মা নায়িকাকে বলে দেখো ও আমাদের ছেলে নয়, আমাদের ছেলে অনেক আগে মারা গিয়েছে, আর চ্যাং আমাদের ছেলের বন্ধু ছিল, আর আমার হাজবেন্ড আগে থেকে অসুস্থ এবং অন্ধ। তো সে যদি জানতো আমার ছেলে মারা গিয়েছে তাহলে সে হয়তো মারাই পড়তো, আর এর জন্য ও আমাদের ছেলে হিসেবে গত 10 বছর ধরে অ্যাক্টিং করছে যাতে আমার হাজবেন্ড সবসময় খুশি থাকে। তো এটা যখন নায়িকা শুনে সে অনেক কষ্ট পায়, তার কাছে তখন মনে হয় চ্যাং এত ভালো একটা মানুষ, তার সাথে আমি এরকম খারাপ কাজ করছি। তো এখানে আমরা চ্যাং সম্পর্কে যে বিষয়টা বুঝতে পারি যে চ্যাং আসলেই খুব ভালো মনের মানুষ, হয়তো অনেক ক্রিটিক্যাল নয়। তো এখানে আমরা বুঝতে পারি চ্যাং অনেক ভালো মনের মানুষ, মানে পাগলা পাগলা স্বভাবের, অনেক ক্রিটিক্যাল না, কিন্তু ওর সিনেমার প্রতি হচ্ছে প্রচুর আগ্রহ, এবং রিয়েল লাইফেও অনেক অভিনয় করে এসেছে, মানে সবসময় অভিনয়ের মধ্যেই থাকে। আর তখনই আমরা দেখি এখানে ম্যানেজার চলে আসে, এবং ম্যানেজার তো অলরেডি জেনে গিয়েছে যে ওরা নাটক করছে, ফুল কাহিনী জানতে পেরেছে যে এটা কার্ল না, যে কার্ল সাজিয়ে চ্যাং কিনেছে। তো ম্যানেজার এসে বলে তোরা যা করছিস তা করতে থাক, এবং চ্যাং কার্ল সেজে যে অভিনয় করছে সেটা করতে বলো, ও যদি কার্লের অভিনয় বন্ধ করে তাহলে ওকে মেরে ফেলবো। আর এখানেই সিনেমার আসল টুইস্টটা আসে, ম্যানেজারই মূলত আসল ভিলেন, এবং সেদিন গন দ্য ডনকে মারার জন্য ওই স্নাইপারকে সেই ভাড়া করেছিল যাতে গন দ্য ডন মারার পরে সে ওর জায়গাটা পায়। আর এখানে উল্লেখ্য সে কার্লকে ভাড়া করেছিল ঠিকই গন দ্য ডনকে মারার জন্য, কিন্তু সে নিজেও কার্লকে দেখেনি। তো যাই হোক এই ঘটনা ঘটার পরে নায়িকা পরদিন চ্যাংকে বলে শুটিং ক্যান্সেল, টাকা শেষ হয়ে গিয়েছে, আমরা দেউলিয়া হয়ে গিয়েছি, আমরা এই সিনেমাটা তৈরি করতে পারবো না। তো এটা শুনে চ্যাং তো অবাক হয়ে যায়, সে বলে না না আমার কোনো টাকার দরকার নেই, তোমরা সিনেমাটি চালিয়ে যাও, দেখো আমার অনেক দিনের শখ, আমি নায়ক হবো, আর তোমাদের কাছে যদি টাকা না থাকে আমি সারা জীবনে যে টাকা জমিয়েছি সেই টাকা আমি তোমাদেরকে দিয়ে দেবো, প্লিজ শুটিংটা ক্যান্সেল করো না। তো এখানে আসলে হয়েছে কি আমাদের নায়িকা চ্যাংকে এই ঝামেলা থেকে বাঁচাতে চায়, কারণ চ্যাং যদি এই ঝামেলা থাকে চ্যাংও মারা পড়বে, আর ওরা চাচ্ছিল না নিরীহ চ্যাংকে এভাবে মেরে ফেলতে। তো যাই হোক চ্যাংকে যেহেতু বাঁচাতে হবে সেজন্য এখানে নায়িকা যেটা করে সে বলে তুমি কিসের নায়ক হবে, তুমি অ্যাক্টিং পারো, তোমার তো কোনো অ্যাক্টিংই হয় না, না অ্যাক্টিং এর চেহারা আছে তোমার, না তোমার তুমি অভিনয় পারো, মানে ওকে মন খারাপ করার জন্য এগুলো বলে, আর তারপরে সব উল্টা পাল্টা কথা বলে চলে যায়। তো এতে যেটা হয় চ্যাং এর মন ভেঙে যায়, আর তারপর নায়িকা ম্যানেজারকে গিয়ে বলে আমাদের কিছু করার নেই, চ্যাং পালিয়ে গিয়েছে, এবং ম্যানেজার তখন রেগে যায়। অ্যাকচুয়ালি ম্যানেজারের এখানে প্ল্যান ছিল হচ্ছে সে চ্যাংকে দিয়ে ওর বসকে মারাবে, মানে চ্যাং তো মনে করছে শুটিং, তো চ্যাং এর হাতে যদি আসল পিস্তল দেওয়া যায় এবং বসকে গুলি করতে বলা হয় তাহলে চ্যাং গুলি করবে, কিন্তু সেটা তো আর হচ্ছে না। তো এর জন্য ম্যানেজার করে কি ডিরেক্টর এবং নায়িকাকে মারতে যায়, আর তখন এখানে চ্যাং চলে আসে। তো চ্যাং এসে মনে করে এখানে শুটিং চলছে, আর সে ডিরেক্টরকে বলে আমি জানি তোমাদের টাকা শেষ হয়ে গিয়েছে, তবে তারপর আমার সব সেভিংস এর টাকা আমি দেবো, সিনেমাটা শেষ করে একবার দেখো সিনেমাটা চলতেও পারে। আর তখন ম্যানেজার বলে সমস্যা নেই, এই শুটিং এর টাকা আমি দেবো, কিন্তু আমার একটা কথা হচ্ছে আমি যেভাবে বলবো সেভাবে করতে হবে, এবং এখন থেকে এই সিনেমার ডিরেক্টর আমি। তখন চ্যাং বলে তুমি কিভাবে ডিরেক্টর হও, তুমি তো এই সিনেমাতে আমার চেয়ে ছোট রোলে রয়েছো, তুমি তো ভিলেন, তুমি তো ছোট রোল করছো। তখন ম্যানেজার বলে টাকা যেহেতু আমি দেবো তাহলে তো আমার কথা মতো সব চলতে হবে। তো যাই হোক এখানে আমাদের নিরীহ চ্যাং পরে রাজি হয়ে যায়, কিছু তার করার নেই, কারণ সিনেমার পাগল, কারণ সে নায়ক হওয়ার জন্য পাগল। তো এখানে ম্যানেজার বলে পরের সিনে তোমাকে গন দ্য ডনকে মেরে ফেলতে হবে, কারণ সিনেমার কাহিনী হচ্ছে তুমি যদি গন দ্য ডনকে না মারো তাহলে গন দ্য ডন তোমাকে মেরে ফেলবে, আর তুমি যেহেতু সিনেমার হিরো তোমাকে তো বেঁচে থাকতে হবে। তো যাই হোক চ্যাং মনে করে এটাও একটা অ্যাক্টিং এর অংশ, সে ডনের কাছে গিয়ে ডাইরেক্ট শুট করে দেয়। তো চ্যাং তো মনে করে সে না জানি কত ভালো অ্যাক্টিং করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ডন মরে যায়, এবং চ্যাংও বুঝতে পারে সে আসলে ডনকে মেরে ফেলেছে এবং তার হাতে আসল পিস্তল ছিল। আর এরপর ডনের লোকজন যখন জানতে পারে চ্যাং ডনকে মেরে ফেলেছে তারা চ্যাংকে জীবন্ত কবর দিতে যায়, আর এটা কিন্তু ম্যানেজারই সব করার ছিল, ম্যানেজার কিন্তু উল্টো পোল্টি দিয়ে দিচ্ছে। তখন এখানে নায়িকা আসে এবং ম্যানেজারকে বলে তুমি প্লিজ ওকে ছেড়ে দাও, আর ম্যানেজার তখন বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি ওকে ছেড়ে দেবো। তো নায়ককে বাঁচানোর জন্য চ্যাংকে বাঁচানোর জন্য নায়িকা রাজি হয়ে যায়, আর তার
তারপর আমরা দেখি নায়িকা চ্যাং এর কাছে আসে। তো ইতিমধ্যে চ্যাং শুরু থেকে এই পর্যন্ত সকল সত্য জেনে গিয়েছে, সে অনেক কষ্ট পায়, কিন্তু এখন আর কিছু করার নেই। নায়িকা তখন করে কি ওকে অনেক টাকা দিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও, এখানে তুমি থেকো না, তুমি মারা পড়বে। তো যাই হোক, এরপরও অনেক দূরে চলে যায় এবং আমরা দেখি অনেকদিন ওর মন খারাপ থাকে, ছোটখাটো অনেক মুভিতে অ্যাক্টিং করতে থাকে, ছোট ছোট রোল। তো হঠাৎ করে একদিন একটা ডিরেক্টর আসে, অনেক বড় ডিরেক্টর, এবং ওকে একটা সিনেমার অফার দেয়, তোমাকে একটা ভাড়াটে সন্ত্রাসের চরিত্রে অভিনয় করতে হবে। আর চ্যাং এর তখন আগের সব কথা মনে পড়ে যায়, কারণ নেরা দ্বিতীয়বার বেলতলা যায় না। তো চ্যাং বলে আপনার সিনেমাতে ক্যামেরার ডায়লগ স্ক্রিপ্ট সব থাকবে তো? ডিরেক্টর হেসে বলে এগুলো ছাড়া মুভি কিভাবে হয়? তখন চ্যাং বলে না, আমি তো বুঝতে পারছি না আপনি আমাকে কেন একটা সিনেমাতে এত বড় রোল দিতে চান, আমি তো কোনো সিনেমা করিনি। তখন ডিরেক্টর বলে সিনেমা করনি মানে তোমার একটা ফুটেজ তো অনেক মানুষ পছন্দ করেছে, অনেক ভাইরাল হয়েছে। তখন দেখানো হয় নায়িকার সাথে ওই ক্যাফে শুটটি। আসলে হচ্ছে কি, নায়িকা যে অ্যাকচুয়াল একটা সিনেমা করছিল সেই সিনেমাতে ওই ক্লিপটি ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে কয়েক সেকেন্ড ওই ক্লিপটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নায়িকা একটা ক্যাফেতে গিয়ে অপরিচিত একজনের সাথে নেচেছিল। তো ওই সিনেমাতে ওই ক্লিপটি দেখে সবাই আমাদের চ্যাংকে অনেক বেশি পছন্দ করেছে। তো ডিরেক্টর বলে তুমি অনেক ভালো একটা অ্যাক্টর হতে পারো এবং তোমার ভিতর সেই কোয়ালিটি রয়েছে। তো এরপর চ্যাং এর শুরু হয় সত্যিকারের অভিনয়, কিন্তু চ্যাং নায়িকাকে অনেক মিস করছিল। তার কাছে মনে হয় আমি নায়ক হয়ে কি করবো যদি ওই না থাকে আমার সাথে, ও আমার জন্য এত কিছু করলো। তো এই জন্য করে কি মুভি বাদ দিয়ে আমাদের নায়িকার কাছে যায়, কিন্তু নায়িকার ভাইয়ের সাথে যখন দেখা হয় তখন নায়িকার ভাই বলে আজকে ওই শয়তানের সাথে, মানে ডনের ম্যানেজারের সাথে আমার বোনের বিয়ে। তো এরপর তারা দুজনে মিলে একটা প্ল্যান বানায় যে কিভাবে নায়িকাকে উদ্ধার করবে। তো আমরা দেখি এখানে আমাদের চ্যাং যেটা করে, সে নকল ফাদার সেজে চার্জে যায়, আর তখনই দেখা যায় চার্জের বাইরে অনেক বেশি লাইট, মানে দেখে মনে হচ্ছে চারপাশ থেকে গাড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর ফাদার তখন সবাইকে বলে মনে হয় ইতালিয়ান মাফিয়া চলে এসেছে, মানে ভীতিকর একটা অবস্থা করে। আর তারপর বলে যে তোমরা কেউ বাইরে যেও না, আমি যেহেতু ফাদার আমি ইতালিয়ান ওই মাফিয়াদের বুঝিয়ে বলছি, ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। আর তারপর সে বাইরে যায় এবং এমন একটা ভাব করে যে ওই ইতালিয়ান মাফিয়াদের বোঝাতে যাচ্ছে, কিন্তু ইতালিয়ান মাফিয়ারা ওকে ডাইরেক্ট গুলি করে মেরে দেয়। আর তারপর করে কি আমাদের চ্যাং চার্জের ফাদারের ড্রেস চেঞ্জ করে আবার একটা মাফিয়ার গেটআপে আসে এবং ভেতরে যখন ঢুকে ম্যানেজার ভয় পেয়ে যায় এবং এখানে চ্যাং মাফিয়া বেশি এসে বলে আমি কার্লকে খুঁজছি। আর তারপর সে যখন নায়িকার ভাই মানে ডিরেক্টরকে দেখে, এই বেটা তুই কি কার্ল? আচ্ছা এদিকে আয় বাইরে। তারপর ডিরেক্টরকে বাইরে নিয়ে ওকে গুলি করে মেরে ফেলার নাটক করা হয়। আর এগুলো যখন করা হচ্ছে তখন চার্জের ভেতরে একটা ভীতিকর অবস্থার তৈরি হচ্ছে, আর এগুলো আমাদের চ্যাংয়েরই প্ল্যান আর কি। আর তারপর চ্যাং ভেতরে আসে আবার এবং ম্যানেজারকে বলে দেখ আমি এখানে অনেক লোকজন নিয়ে এসেছি, তোদের সবাইকে তো কুচুকাটা করতে পারবো, কিন্তু তোকে আমি এক শর্তে ছেড়ে দিতে পারি, তুই যদি এই নায়িকাকে আমার হাতে ছেড়ে দিস তাহলে। অ্যাকচুয়ালি আমার বস নায়িকার অনেক বড় ফ্যান। তো তখন ম্যানেজার বলে আমার ওকে দরকার নেই, আপনি ওকে নিয়ে যান স্যার। তো এরপর করে কি আমাদের চ্যাং নায়িকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে এসে গাড়িটাই টান দিয়ে পালিয়ে যায়। আর এরপর যখন ম্যানেজার বাইরে আসে সে দেখতে পায় আরে এগুলো তো কোনো গাড়িটারই না, এগুলো তো সিনেমার সেট। তো যে চ্যাং এই নকল শুটিং এ সব হারিয়েছিল সেই চ্যাং কিন্তু এই নকল শুটিং দিয়েই নায়িকাকে উদ্ধার করে নিয়ে এসেছে। তো এরপর চ্যাংরা এখান থেকে পালাবে শহর থেকে। তো তারা করে কি নদীর কিনারে আসে, কিন্তু পেছন পেছন ম্যানেজারও চলে এসেছে এবং তারা করে কি চ্যাংকে ধরেই ফেলে এবং চ্যাংকে অনেক মারতে শুরু করে। আর চ্যাংকে যখন মেরেই ফেলবে তখন চ্যাং ডনের লোকজনদেরকে বলে যে তোমাদের যে বর্তমান লিডার ম্যানেজার সেই তোমাদের আগের বসকে মেরেছে, কিন্তু কেউ তখন বিশ্বাস করে না, উল্টো ম্যানেজার চ্যাংকে তাড়াতাড়ি মারতে যায়। কিন্তু ভাগ্যক্রমে তখন আমরা দেখতে পাই যে মেইন ডন এখনো বেঁচে রয়েছে এবং সে আসল কার্লের সাথে চলে এসেছে। তো সবাই ভেবেছিল যে ডন মারা গিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ডনকে যখন পানিতে ফেলে দেওয়া হয়েছে কিছু জেলে তাকে বাঁচিয়েছিল এবং তাকে কার্লের পাশের বেডে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা দুজন পরিচিত হয়ে গিয়েছে এবং সেখানে কার্লের কাছ থেকে গন্ধা ডন জানতে পেরেছে যে তার ম্যানেজারই তাকে মারার জন্য টাকা দিয়েছিল। তো ডন যেহেতু ফেরত এসেছে সব তো এখন ডনের পক্ষে এবং এরপর ডন যেটা করে ম্যানেজারকে জ্যান্ত অবস্থায় সমুদ্রে ফেলে দেয় যে শালা মর। আর তারপর আমরা দেখি সত্যি সত্যি সিনেমা শুরু হয়েছে, মানে আমাদের চ্যাং নায়ক এবং আমাদের নায়িকা তো নায়িকাই আসল সিনেমার শুটিং শুরু হয়েছে এবং আমাদের যে গন্ধা ডন মানে মেইন মাফিয়া সে কিন্তু এই সিনেমার প্রোডিউসার এবং এরকম একটা মজার মুহূর্তের সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, অসাধারণ একটা কমেডি সিনেমা ছিল ভাই এবং এটা তো আমি আজকে রাত্রে অবশ্যই দেখবো। হিন্দি ভার্সনটা হয়তো পাবো না, তবে তারপর সাবটাইটেল যদি ওঠে বেশ মজাই হবে আর কি। তো যাই হোক, তোমরা যদি সিনেমাটি দেখতে চাও এটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করছি সিনেমাটি হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমি সংক্ষেপ করার চেষ্টা করেছি, কিন্তু তারপরে হয় কি যত কথা কম বলতে চাই কথা বেশি হয়ে যায়, মানে কথা বেশি বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে, ছোট করতে পারি না। টেক কেয়ার, বাই।